15-20 মিনিটে ক্লাসটা শেষ করে দিব। ফাইনাল নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা শুনে আমাদের কোর্স কনক্লুড করে ফেলবো। তো আমাদের পরীক্ষার আগে আপনাদের কি আর কোনো পরীক্ষা আছে মাঝখানে? না স্যার। আহ, তাহলে তো বিশাল একটা বন্ধ পাইতেছেন, বলা যায় সবচেয়ে বড়। 10 দিনের মতো ছুটি পাইছি স্যার। বিশাল বিশাল, তাহলে তো বাংলাদেশ টাইপিস পরীক্ষা সবার ফাটাফাটি হবে। ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই প্লাস পাবেন আশা করি। ভালো মতো পড়াশোনার জন্য যথেষ্ট সময় এবং পড়াশোনা করার মতো যথেষ্ট জিনিস আছে ওইখানে। পড়াশোনা করলে ভালো করবেন। তো আমি হচ্ছে সরাসরি আমাদের যে আলোচনাটা এটাই চলে যাই, আমি এটা শেষ করি দ্রুত, তারপর বাকিটা। আহ, তো আমাদের যেই চ্যাপ্টারটা আমরা পড়তেছিলাম, আমরা কি অফলাইনে একটা ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা করছিলাম কিনা, কনস্টিটিউশন নিয়ে কিছুটা আলোচনা কি হয়েছিল? কেউ একজন একটু বলেন। হ্যালো। রেসপন্স না করলে আমি ক্লাস নিব কিভাবে? স্যার, লাস্ট ক্লাসে আমি ছিলাম না, সো আমি একটু ওদের থেকে শুনি যে হয়েছে কিনা, জানাইতেছি স্যার। কাদের থেকে? এখানে তো ক্লাসে 29 জনকে দেখতে পাচ্ছি আমি, যে কোনো একজন বললেই তো হয়। স্যার, কেউ তো আপনাকে রেসপন্স আপনাকে করতেছেন। বলতে হবে এমন না তো। আর বাকিরা কি ক্লাস করতেছে না নাকি এমনি উদয় জয়েন করছে? আচ্ছা, আমি দেখি তো কয়জন আসলে ক্লাস করতেছো। ID 9 ইসমাইল। ইয়েস স্যার। হ্যাঁ, আপনি কি লাস্ট ক্লাস করছেন? জি স্যার। মনে আছে কি পড়াইছি? স্যার মেবি এই চ্যাপ্টার স্টার্ট করা হয় নাই, আপনি বলছিলেন যে একটা ক্লাস নেবেন। মেবি বলতেছেন মানে? শিওর না আপনি? আমি কি এই যে ওয়েবসাইট দিয়ে কিছুটা পড়াই নাই? কনস্টিটিউশনের যে প্রিয়াম্বলটা, ভূমিকা নিয়ে কথা বলছিলাম কি, চারটা যে মেবি মেইন, না। না স্যার। ন্যাশনালিজম, সোশ্যালিজম, এগুলো নিয়ে কথা বলি নাই? আচ্ছা, ফাইন, আপনারা কেউই বলতে পারতেছেন না বা পরীক্ষার মধ্যে হয়তো ভুলে গেছেন। আমি বেশি সময় না নেই, এগুলো আপনারা নিজেরাই পড়তে পারবেন। আমি জাস্ট কয়েকটা জিনিস একটু ধরায় দিই। এই কনস্টিটিউশনের এই চ্যাপ্টারটার মধ্যে আমরা কয়েকটা জায়গায় ফোকাস করব। সেটা হইলো কনস্টিটিউশনের একটা প্রিএম্বল, আর কয়েকটা চ্যাপ্টার, এবং লাস্টে হচ্ছে এটা সংশোধনের কয়েকটা বিষয়। আচ্ছা, আমি প্রথমে একটু স্লাইডটা গো থ্রু করি, তাইলে বুঝবেন। শুরুর দিকে কিছু কি ফিচার্স আছে বাংলাদেশ কনস্টিটিউশনের, কিছু সাধারণ বৈশিষ্ট্য, এগুলো আপনারা নিজেরা পড়ে দেখলেই পারবেন, এটা আমি আর ব্যাখ্যা না করতেছি। আমাদের কনস্টিটিউশনে স্ট্রাকচারের মধ্যে আছে হচ্ছে কয়টা, এখানে হচ্ছে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। ওকে, হ্যাঁ, 11টা পার্ট আর 153টা হচ্ছে আপনার আর্টিকেল আছে। তো এই 11টা পার্টের মধ্যে সবগুলা পার্ট আমাদের জন্য আহ অত বেশি ইম্পর্টেন্ট না। সবগুলা মানে পার্টগুলা কি একটু দেখাই। কনস্টিটিউশনের যে লিঙ্কটা আছে আমি ওখানে দিয়ে দিছি। ওখানে গেলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এরকম একটা ওয়েবসাইট, লস অফ বাংলাদেশ। তো এই ওয়েবসাইটটার ভিতরে পুরো কনস্টিটিউশনটা আছে। তো একদম শুরুতে হচ্ছে প্রিয়াম্বল বা ভূমিকা বলে একটা জিনিস আছে, এই যে এখানে বেশ কিছু কথা লেখা আছে, এটা একটু বুঝতে হবে। 11টা পার্টের মধ্যে পার্ট 2, এটা বেশ ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ স্টেট পলিসি, রাষ্ট্রের যেই মূলনীতিগুলা। আর পার্ট 3 ইম্পর্টেন্ট, আমাদের সিটিজেন হিসেবে ফান্ডামেন্টাল রাইটস গুলো কি কি, এটা একটু দেখতে হবে। আর পার্ট 4 এর মধ্যে একটা জিনিস আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের সংবিধানের ক্ষমতার ভারসাম্য বা ক্ষমতার কাঠামোটা কিরকম। আপনারা অলরেডি পার্ট 2 তে মনে হয় সরকার ব্যবস্থা নিয়ে পড়াশোনা করছেন, তো আমরা পুরোপুরি ওই জায়গাটায় যাব না। আমরা হচ্ছে জাস্ট গভর্নমেন্টের সুপ্রিম লেভেলের কার কতখানি পাওয়ার থাকে সেটা একটু এখান থেকে দেখব। এরপরে বাকি চ্যাপ্টার গুলো আমরা ওইভাবে ফোকাস করব না, এগুলো আমাদের জন্য আপাতত অত ইম্পর্টেন্ট না। লাস্টের দিকে আমরা চ্যাপ্টার 10 এর মধ্যে একটু দেখব যে সংবিধান সংশোধন কিভাবে হয় এবং কতগুলা সংশোধন হয়েছে, এই হচ্ছে আমরা দেখব।
ঠিক আছে, তো সংবিধানের একদম শুরুতে প্রিএম্বলটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এইখানে বলা হয়েছে যে আমাদের রাষ্ট্রের 4টা মূলনীতি, এবং যেটার উপরে ভিত্তি করে এই মুক্তিযুদ্ধ হয়েছে এবং স্বাধীনতা হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা। তো এখানে 4টা মূলনীতি বলা হয়েছে যে, খেয়াল করে দেখেন এইখানে আছে ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম। তো ইন্টারেস্টিংলি স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্র বা 70-এর নির্বাচনের ইশতেহার কোনো জায়গার মধ্যেই এই 4টা মূলনীতির কথা আসলে বলা হয় নাই, কিন্তু 72-এর সংবিধানে ইন্টারেস্টিংলি এই জিনিসগুলো আসে। তো 72-এর সংবিধান লেখছেন মূলত 70-এর নির্বাচনে আহ এমপি হয়ে আসা এবং ইন্ডিয়ান আহ বলা যায় যে কানেকশন আছে বা ইন্ডিয়ান বায়াস আছে এরকম একটা বডি, একটা মানে একটা গ্রুপ অফ পিপল। এবং ওই যে 70-এর নির্বাচন, এটার একটা আহ, উদ্দেশ্য ছিল যে 70-এর নির্বাচন শুধুমাত্র সরকার গঠন করবে না, এই নির্বাচনে নির্বাচিত এমপিরা তারা পাকিস্তানের 3rd কনস্টিটিউশন ডেভেলপ করবে, এবং সেই অনুযায়ী শেখ মুজিবুর রহমান এই নির্বাচনে জিতে যাওয়ার পরে আওয়ামী লীগ একটা ড্রাফট কনস্টিটিউশন রেডি করে, যেটা তারা অন্য কারো সাথে শেয়ার করতে অস্বীকৃতি জানায় যে আমরা এটা পার্লামেন্ট বসার আগে এটা নিয়ে কোনো আলোচনা করব না। অর্থাৎ 70 ইলেকশনের পরে যে পার্লামেন্ট নিয়ে আপনারা দেখছেন অনেক টানাপোড়েন হয়েছে, হ্যাঁ, যে মার্চ মাসে পার্লামেন্ট বসতেছে নাকি বসতেছে না, ভেঙে যাচ্ছে। তো এটা নিয়ে ওয়েস্ট পাকিস্তানিদের সাথে একটা বড় ক্রাইসিসের জায়গাটা ছিল এই কনস্টিটিউশন, যে আওয়ামী লীগ তখন একটা কনস্টিটিউশন ড্রাফট করে, যেটা তখন শোনা যায় এরকম যে বেশিরভাগ ক্ষেত্রে এটা ইন্ডিয়ান র দিয়ে ইনফ্লুয়েন্সড এবং তাদের পরামর্শে তৈরি করা একটা কনস্টিটিউশন ছিল, যেটা তারা পিপলস যে পার্টি যারা ছিল ওয়েস্ট পাকিস্তানের পার্টিগুলা ওদের সাথে শেয়ার করা এবং সমন্বিত যে আলোচনা এই জায়গায় আসতে অস্বীকৃতি জানায়, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠতা পাইছে সংসদ বসা মাত্র এই কনস্টিটিউশন তারা পাশ করবে, এরকম একটা প্ল্যান ছিল। তো এখন আমরা কিন্তু স্বাধীনতা যুদ্ধে যে পলিসিগুলোর উপরে বেস করে যুদ্ধ করছি সেটা ছিল যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, ইকুইটি, হিউম্যান ডিগনিটি অ্যান্ড হচ্ছে সোশ্যাল জাস্টিস। তো ওই 3টা মূলনীতির বাইরে যে এই 4টা মূলনীতি পরে 72-এর সংবিধানে নিয়ে আসা হয় এবং বলা হয় এটাই ছিল মুক্তিযুদ্ধের মূল অনুপ্রেরণার জায়গা, বাট এটা আসলে রিয়ালিটির সাথে ওই সময়টায় যাচ্ছিল না। বিকজ এইখানে যে ন্যাশনালিজমের কথা বলা হয়েছে এটা আপনি পাবেন এই যে পার্ট 2 এর ভিতরে। ইন্টারেস্টিংলি আপনি যদি ন্যাশনালিজমের সংজ্ঞাটায় যান তাহলে দেখবেন এখানে বলা হয়েছে যে আমাদের জাতীয়তাবাদের ভিত্তি হবে বাঙালি জাতীয়তাবাদ। এখন এই বাঙালি জাতীয়তাবাদ শব্দটার একটা গুরুত্বপূর্ণ অর্থ আছে, একটা মানে কি বলে গভীর অর্থ আছে। আপনি বাঙালি জাতীয়তাবাদ শব্দটা ইতিহাসে প্রথমবার শুনবেন হচ্ছে 1905-এর বঙ্গভঙ্গ যখন হয় ওই সময়টাতে, আপনাদের স্টোরিটা আমি পড়াইছি। তো বঙ্গভঙ্গের সময় যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে স্বদেশী আন্দোলন হয়েছিল সেইটা ছিল কিন্তু পূর্ব বাংলাকে যে আলাদা করে ফেলা হচ্ছে বা পশ্চিম বাংলা যে একটা ডমিনেটিং পজিশনে ছিল, জমিদারি প্রথার যেই আধিপত্য ছিল, হ্যাঁ, সেটাকে টিকিয়ে রাখার একটা আন্দোলনের রূপ কিন্তু ছিল স্বদেশী আন্দোলন, এবং এটা একটা অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট ক্রিয়েট করে যেটা আপনারা স্টোরিতে দেখছেন। তো এই যে বাঙালি জাতীয়তাবাদ এইটা আসলে পরবর্তীতে যেটা হয়, অখণ্ড ভারতের যে চিন্তা যে এই সাবকন্টিনেন্ট তিব্বতের নিচের যে ভারত উপমহাসাগর পর্যন্ত পুরো এলাকাটা, ওইদিকে পশ্চিম দিকে আফগানিস্তান থেকে শুরু করে এইদিকে মায়ানমার পর্যন্ত পুরোটা একটা সিভিলাইজেশন, এখানে একটা গোষ্ঠী তারাই সবকিছু রুল করবে এবং একটা সংস্কৃতি হবে এই অঞ্চলের সংস্কৃতি, হ্যাঁ, অন্যান্য সংস্কৃতি এখানকার না, এরকম যে আইডিওলজি যেটাকে আমরা বলি যে এক্সট্রিম হিন্দুইজম বা হিন্দুত্ববাদ যেটাকে বলে, যে দখলদারি চিন্তা ভাবনা, যে সবকিছু আমরা আমরা আমাদের মতো করে দখল করে নিব, আমাদের সংস্কৃতি চলবে। তা ওইটা হচ্ছে যে ওই এক্সট্রিম কিছু গ্রুপ অফ পিপল মানে আরএসএস বা বিজেপির মতো যে গ্রুপ অফ পিপল তাদের যে চিন্তা ভাবনা, ওই যে অখণ্ড গেরুয়া ভারত যেটা, তো এর মধ্যে কিন্তু বাঙালি জাতীয়তাবাদের যে আইডিওলজি এইটা ওই ধারণার একটা অংশ। এবং দেখা যায় 71-এর ওয়ারের পরে একটা মানে গ্রুপ অফ পিপল, একটা বুদ্ধিজীবীদের একটা অংশ, তারা এটাই মনে করেন যে বাঙালি জাতীয়তাবাদের যে আইডিওলজি সেটা বাংলাদেশ যদি কলকাতার সাথে মিশে যাইতে পারতো তাইলে হয়তো প্রপারলি অ্যাচিভ করা যাইতো, আলাদা একটা দেশ হয়ে আসলে প্রপারলি অ্যাচিভ করা যায় নাই। তো এই জায়গায় আমাদের ন্যাশনালিজমের আইডিয়াটাতে একটা প্রবলেম ক্রিয়েটেড হয়। এবং আরেকটা প্রবলেম হইলো এই যে বাঙালি জাতীয়তাবাদ এইটা যদি আপনি প্র্যাকটিস করেন তাইলে আপনি আপনার দেশের মধ্যে অবাঙালি যারা আছে তাদেরকে আপনি ডিনাউন্স করতেছেন বা আপনি তাদেরকে অস্বীকৃতি জানাচ্ছেন। যেমন আপনার এখানে পাহাড়ি জনগোষ্ঠী আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, অবাঙালি মুসলমান আছে, যেমন রেফিউজি হিসেবে 47-এ বিহারিরা আসছে, এরকম অনেকগুলা গোষ্ঠীর সমন্বয়ে আপনার দেশ। তো
তো এই সকল গোষ্ঠীগুলাকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন যদি আপনি বাঙালি জাতীয়তাবাদ চিন্তা করেন। তো এই যে মূলনীতি, এটাকে পরবর্তীতে আর একটু মডিফাই করা হয়। শেখ মুজিব মারা যাওয়ার পরে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, তিনি তখন এটাকে বাংলাদেশি জাতীয়তাবাদে রূপান্তর করার চেষ্টা করেন, এবং সেটার ভিত্তিতে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি বা এই ধরনের জিনিস চালু হয়। তো এটা একটা বড় ইম্পর্টেন্ট জায়গা আমাদের কনস্টিটিউশনের ফিলোসফিতে। সোশ্যালিজমের যে মূলনীতি সমাজতন্ত্র, এইটা আসার মূল কারণ ছিল যে আমরা তখন ভারতের সহায়তা নিছি। ভারত আবার তখন সোভিয়েত ইউনিয়নের একটা এলাই, এবং সোভিয়েত ইউনিয়ন তখন পুরো দুনিয়ার মধ্যে এই সমাজতন্ত্রের চর্চাটা ছড়াইতেছে, বা সমাজতন্ত্রের আলোকে তারা হচ্ছে এশিয়ান যে অক্ষ শক্তিটা এটা গ্যাদার করতেছে। তো এই জায়গা থেকে আসলে বাংলাদেশের যে কমিউনিস্ট গোষ্ঠী বা হচ্ছে সমাজতান্ত্রিক বুদ্ধিজীবীরা, তারা মনে করলো যে বাংলাদেশ আসলে একটা সমাজতান্ত্রিক দেশ হওয়া দরকার। তারা তখন এই জিনিসটাকে ইম্পোজ করলো। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, পৃথিবীর এমন মানে যেসব দেশ আছে যেখানে গণতন্ত্র চলে, সে সমস্ত দেশে আসলে সোশ্যালিজম প্র্যাকটিস করা হয় না। যেমন আপনি আমেরিকাকে বলতে পারেন পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, তারা কিন্তু সমাজতন্ত্র বা কমিউনিজম এই আইডিওলজি গুলাকে দেখতে পারে না। আপনি দেখবেন যে ভিয়েতনামের সাথে ওদের বড় যুদ্ধ হয়েছে, তারা কমিউনিস্টদেরকে গালি দিত কমি বাস্টার্ড বলে। সোভিয়েত ইউনিয়নের সাথে তাদের কোল্ড ওয়ার হয়েছে। তারা কমিউনিজম তাদের মাটিতে কোনোভাবে অ্যাকসেপ্ট করবে না, বা ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত ছড়ায়া যাবে এই বিষয়টাকে তারা গ্রহণ করতে পারে নাই। তো এই আইডিওলজি দুইটা ক্ল্যাশিং আইডিওলজি বা বিপরীত, এটা আমার সংবিধানের মধ্যে দুইটা একসাথে এক্সিস্ট করে। আর সেকুলারিজম হচ্ছে মজার বিষয়, আমরা যখন 71-এ যুদ্ধ জিতলাম, তখন দেখা গেল যে সাধারণ বাঙালি মুসলমান যারা যুদ্ধ করছেন, তাদের সেন্টিমেন্টের বাইরে যায় আমরা একটা নতুন ফিলোসফি আনলাম, যেটা হলো সেকুলারিজম। যেটা শুনতে মনে হয় একটা ভালো থিওরি, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। কারণ সেকুলারিজম বলতে যেটা খাতা কলমে বোঝায়, সেটা হইলো যে আপনি রিলিজিয়নের বেসিসে কোনো ডিসক্রিমিনেশন করবেন না, সকল রিলিজিয়নকে সমান প্রায়োরিটি দিবেন, এবং রিলিজিয়নের বেসিসে কোনো অপরচুনিটি কাট অফ করা যাবে না, এরকম একটা থিওরি বলা হয়। বাট বাস্তবে হইলো যে আপনি রিলিজিয়নকে রাষ্ট্রীয় পর্যায়ে অর্থনৈতিক নীতিমালার ক্ষেত্রে বা আইনের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন না। অর্থাৎ আপনি রিলিজিয়ন নিয়ে ঘরের মধ্যে প্র্যাকটিস করতে পারবেন, আপনি বেডরুমে থাকেন, নামাজ কালাম পড়েন, আপনি রোজা রাখেন, নিজের মধ্যে নিজের ফ্যামিলির মধ্যে থাকেন, কিন্তু ধর্ম নিয়ে আপনি রাষ্ট্রীয় কোনো আইনের জায়গায় আসতে পারবেন না যে হ্যাঁ আমার ধর্ম এই কথা বলছে, আমি রাষ্ট্রে এরকম একটা আইন চাই, আমার ধর্মের সাথে যা এরকম একটা আইন চাই, বা আমার অর্থনীতিটাকে এমন ভাবে সাজাইতে চাই যেটা আমার রিলিজিয়ন অ্যালাউ করে। তো এই যে আইডিয়াটা আপনি যখন দিতে চাবেন, তখন আসলে সেকুলারিজম আপনাকে বাধা দিবে যে না, আইন কানুন অর্থনীতি এগুলো আসলে ধর্মের ভিত্তিতে চলানো যাবে না। এইটা হচ্ছে সেকুলারিজমের প্রবলেমেটিক জায়গাটা। তো এখানে সেকুলারিজম আসার একটা কারণ ছিল ওই যে আপনার বামপন্থী যেই বুদ্ধিজীবীরা ছিলেন, তারা এরকম একটা সেকুলার কান্ট্রি করতে চাইলেন বাংলাদেশকে। কেন? কারণ আমরা যেহেতু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছি, তারা মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাস করে। তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ, সবচেয়ে ভিলেন, সবচেয়ে বড় কি বলে যে মানে ভিলেন জাতি। তো তাদের মতো তো আসলে হওয়া যাবে না, তো তাদের চাইতে ভিন্ন হইতে হবে। তাদের সাথে ভিন্ন হইলে আপনার কার সাথে মিলতে হবে? যারা আপনার বন্ধু, আর দাদারা আপনার পরম বন্ধু, তাদের মতো হইতে হবে। এই কারণে সেকুলারিজম প্র্যাকটিস করতে হবে। তো এইভাবে করে আমাদের এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলোকে সেট করা হলো। ওকে, সো এই জায়গায় আমাদের একটা গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস চলে আসবে যে এই যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলা, এগুলা আসলে আমাদের রাষ্ট্রের মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে রিফ্লেক্ট, ঠিক আছে? যে আসলে আমাদের মুক্তিযুদ্ধের সময় ইচ্ছা কি ছিল বা সাধারণ মানুষের আহ স্পৃহাটা কি ছিল, তার সাথে এই চারটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কতটুকু অ্যালাইন করে, এই জিনিসটা আমাদেরকে এই ভূমিকা থেকে ভালো করে বুঝতে হবে। এবং এইটা আপনার পার্ট 2 এরও খুব বড় একটা অংশ। এই পার্ট 2 এর প্রথম দিকে এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলো নিয়ে আলোচনা আছে। জাস্ট প্রত্যেকটা আপনি একটু ক্লিক করে পড়ে দেখলেই বুঝতে পারবেন। তো এরপরে এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলো বোঝা হইলে আপনি একটু পার্ট 2 এর দিকে যান। এখানে বেশ কিছু জিনিস বলা আছে, এগুলো আপনারা একটু জাস্ট রিডিং করে দেখবেন, তাইলে বুঝবেন। সবকিছু যে মুখস্থ রাখতে হবে কোনো দরকার নেই, মুখস্থ করা জাস্ট বুঝলেই হবে। আম, এইখানে বেশ কিছু জিনিস বলা হয়েছে যে বেসিক নেসেসিটি, হ্যাঁ, যে আম, নাগরিকদের মৌলিক চাহিদার ব্যাপারে সংবিধান কতটুকু আহ, কি বলে যে আপনাকে এনশিওরিটি দিচ্ছে, গভর্নমেন্ট কতটুকু করবে, বা এই জিনিসগুলো আপনি কোথা থেকে পাবেন অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, কিভাবে আপনি অ্যাকোয়ার করবেন, আপনার এখানে কতটুকু রাইটস আছে,
এই জিনিসগুলো বলেছে। তারপরে হচ্ছে সাংবিধানিকভাবে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, পাবলিক হেলথের কতটুকু সার্ভিস আপনি পাবেন, সব জায়গায় আপনি ইকুয়াল অপরচুনিটি পাবেন, প্রত্যেক ধর্ম বর্ণ গোত্রের মানুষ সমান অপরচুনিটি সুযোগ সুবিধা পাবে, এই জিনিসগুলো নিয়ে বলা হয়েছে। দেন পাবলিক যেই ওয়ার্ক, সেই জায়গাগুলোতে আপনি ইকুয়াল অপরচুনিটি, সমস্ত জিনিস হচ্ছে এই জায়গাগুলোতে বলা হয়েছে। পার্ট 3 খুবই ইম্পর্টেন্ট। পার্ট 3 এর মধ্যে আমি একটু স্লাইডে যাই, তাহলে দেখাইতে সুবিধা হবে। আচ্ছা, পার্ট 3 এখানে আপনি দেখবেন যে অ্যাজ এ সিটিজেন আপনার কি কি রাইটস আছে, এই জিনিসগুলো, যে আপনার যে কোনো জায়গায় চলাফেরার অধিকার, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ অকুপেশন, ইকুয়াল অপরচুনিটি অফ পাবলিক এমপ্লয়মেন্ট, এই জিনিসগুলোর সিটিজেন রাইটস এর ব্যাখ্যাগুলো এখানে দেওয়া আছে। আপনি জাস্ট সংবিধানের এই জায়গাগুলোয় যাবেন, পার্ট 3 এর একটু জাস্ট ক্লিক করবেন যে আপনাকে কতটুকু ফ্রিডম দেয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে একটা বাংলাদেশি সিটিজেনের যে ফ্রিডম অফ মুভমেন্ট, এইটার একটা স্টেটমেন্ট বলা আছে। তো সংবিধান হচ্ছে এই ধরনের নীতিমালা, মূলনীতি, রাষ্ট্রের নাগরিক অধিকারের মূলনীতিগুলো এখানে একদম শর্ট করে ব্যাখ্যা করে, এবং এই মূলনীতির উপরে ভিত্তি করে রাষ্ট্রের আইন তৈরি হয়, বা সংসদ যে কাজটা করে সেটা হইলো এই কনস্টিটিউশনটাকে আপহেল্ড করে, বা এই মূলনীতিগুলোর ভিত্তিতেই আইনগুলো তৈরি করে। সো এই মূলনীতিগুলা কি, এইগুলা আপনি একটু দেখবেন যে সিটিজেনদের কি কি অধিকার আছে। যেমন আপনাকে অ্যারেস্ট করতে হইলে, আপনাকে যদি ডিটেনশনে নিতে হয়, তাহলে আপনাকে কি কি রাইটস দিতে হবে, সেগুলো নিয়ে একটা ফ্রেমওয়ার্ক এখানে দেয়া আছে। যে আপনাকে সাফিসিয়েন্ট কজ থাকতে হবে, এই কজটা আপনাকে জানাইতে হবে, ওয়ারেন্ট থাকতে হবে, এবং ওয়ারেন্ট ছাড়া আপনাকে অ্যারেস্ট করা যাবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে কোর্টে প্রেজেন্ট করতে হবে। এই ধরনের নীতিমালা ফ্রেমওয়ার্ক এখানে আছে, যেটা আপনার কনস্টিটিউশনাল রাইট, এটা আপনার জানা জরুরি। বাট এটা কেউ ভঙ্গ করলে অসাংবিধানিক কাজ করতেছে, আইনত দণ্ডনীয় কাজ করতেছে। So এই জিনিসগুলো আপনাকে জেনে রাখতে হবে। তো এটা গেল ফান্ডামেন্টাল রাইটস, এটা আপনি বুঝবেন। দেন আমরা চলে যাই হচ্ছে এক্সিকিউটিভের যেই অংশটা, এখানে আমরা একটু পাওয়ার নিয়ে কথা বলবো, যে বাংলাদেশের সংবিধান কাকে কতখানি ক্ষমতা দেয়। তো ইন্টারেস্টিং, এইখান থেকে একটা জিনিস, আমি একটা কোশ্চেন একবার করেছিলাম আগের পরীক্ষায়, আহ 2-1 সেমিস্টার আগে, যে বাংলাদেশের কনস্টিটিউশন সিস্টেম্যাটিক্যালি একটা ডিক্টেটরশিপ ক্রিয়েট করে, একনায়কতান্ত্রিক ক্ষমতার কাঠামো তৈরি করে। ব্যাপারটা কিরকম, আপনি যদি চিন্তা করেন যে আমাদের দেশের সবচেয়ে বড় ক্ষমতাশালী ব্যক্তি কে, অবশ্যই প্রাইম মিনিস্টার। দেশের প্রত্যেকটা বডির কন্ট্রোল আসলে প্রাইম মিনিস্টার হাতে থাকে। প্রেসিডেন্ট যদিও তালিকার সবার উপরে, বাট তার পাওয়ার আসলে একেবারে নাই, বা খুবই সীমিত বললেই চলে, সিগনিফিকেন্ট কোনো পাওয়ারই নাই। প্রেসিডেন্ট সকল কিছু আসলে প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করেন, বা আসলে ফাইনাল যে স্বাক্ষর বা সাইন, এইটা জাস্ট করেন। আদারওয়াইজ সমস্ত ডিসিশন মেকিং প্রাইম মিনিস্টারের হাতেই থাকে। আপনি যদি চিন্তা করেন যে রাষ্ট্রের মূল যে কয়েকটা অর্গানাইজেশন, যেমন আপনার আইন প্রণয়নের যে ক্ষমতা, যেটা লেজিসলেচার বা সংসদ, এইটার প্রধান হচ্ছেন সংসদ নেতা, প্রধানমন্ত্রী। আহ দ্বিতীয়ত, আপনি যদি চিন্তা করেন এক্সিকিউটিভ বডি, যারা আসলে দেশ চালায়, যারা আসলে সরকার, এক্সিকিউটিভ মানে সরকার, মন্ত্রণালয়, এই সমস্ত মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। আবার আপনি যদি চিন্তা করেন জুডিশিয়ারি বা বিচার বিভাগ, এটা কারা চালায়, বিচার বিভাগের নিয়োগ এবং বাতিল করার যে ব্যবস্থা, এইটা একটা সময়ে সেপারেট ছিল, জিয়াউর রহমানের সময় এটাকে স্বাধীন করার চেষ্টা করা হয়েছে, এরপরে বেশ কিছুদিন ছিল। আওয়ামী লীগ এসে এটাকে আবার সংসদের আন্ডারে নিয়ে আসছে, যে পার্লামেন্ট ডিসাইড করবে কারা বিচারপতি হবে, কাদেরকে বিচারপতির পদ থেকে বাদ দেওয়া হবে, জুডিশিয়ারি নিয়োগ অপসারণ কেমনে হবে, সব পার্লামেন্ট ডিসাইড করবে, আলটিমেটলি যেটা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পড়ে যায়। সো রাষ্ট্রের তিনটা মেইন বডির কমপ্লিট কন্ট্রোল আসলে প্রধানমন্ত্রীর কাছে। এবং আপনি যদি কোয়েশ্চেন করেন যে প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় কে আনতে পারে, হু ক্যান কোয়েশ্চেন হিজ অর হার অথরিটি, এখানে অ্যান্সার হচ্ছে নোবডি, নো ওয়ান, কেউ পারতেছে না। সিস্টেম্যাটিক্যালি সংবিধানের কথাবার্তায় হয়তো কিছু কিছু আছে যে না, সংসদ সদস্যরা বলতে পারবে, এই বলতে পারবে, সেই বলতে পারবে, বাট আলটিমেটলি মানে চূড়ান্ত জবাবদিহিতায় আনা সম্ভব, এইটা আসলে আমাদের এই কনস্টিটিউশনাল সিস্টেমে নাই। তো অটোমেটিক্যালি লিগালি আইনগত ভাবেই একজন অসীম ক্ষমতার অধিকারী হবে, যেটা আমরা লাস্ট কেসে দেখলাম, আওয়ামী লীগের সময় প্রধানমন্ত্রী প্রচন্ড ক্ষমতাশীল হয়ে উঠলেন। তো এইটা হচ্ছে পাওয়ার স্ট্রাকচারের ইমব্যালেন্স, যেটা আমাদের প্রবলেমেটিক একটা জায়গা। এইটা আপনার একটু পার্ট 4 এর মধ্যে জেনে দেখবেন যে কার কতখানি ক্ষমতা, পাওয়ার স্ট্রাকচারটা কেমন। ওকে, সো এই হচ্ছে আপনার হালকা পাতলা পড়াশোনার জায়গা, এই লিঙ্কগুলা থেকে আপনি জাস্ট
ডিটেলসটা দেখে নেবেন। আমি স্লাইডের মধ্যে ডিটেলস গুলা দেই নাই, যতটুকু সম্ভব জাস্ট চোখ বুলায় নিলেই যথেষ্ট। আচ্ছা, আমরা একদম লাস্টের জায়গাটায় চলে যাই। পার্ট 10-এর মধ্যে আছে কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট, বা এটাকে বলে হচ্ছে সংশোধন। অ্যামেন্ডমেন্ট শব্দটা মাথায় রেখেন, পরীক্ষার সময় অনেক সময় আপনারা ভুলে যান অ্যামেন্ডমেন্ট মানে কি। সংশোধন করতে গেলে একটা ইয়ে আছে যে সংসদে 2/3 বা 200 মিনিমাম 200 সদস্য লাগবে, তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন। তো 1971-এর 72-এর যে কনস্টিটিউশন, সেটাকে প্রথমেই কয়েকবার চেঞ্জ করা হয়। 73-তে একবার হয়, 73-তে আরেকবার হয়, 74-এ, 5-এ। তো আমরা কয়েকটা মেজর চেঞ্জ একটু দেখবো। যেমন সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, যেটা এই সময়টায় একটা স্পেশাল আইন করা হয়, জরুরি অবস্থার আইন। এবং 73-তে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন এবং প্রচন্ড বিতর্কিত একটা নির্বাচন হয় শেখ মুজিবুর রহমানের সময়। এবং ওই সময় এই যে সংবিধানের সংশোধন করে একটা স্টেট অফ ইমার্জেন্সি ডিক্লেয়ার করার অথরিটি গভর্নমেন্টকে দেয়া হয়। যেই অথরিটির আন্ডারে, দেখেন খুবই ইন্টারেস্টিং, যে যদি গভর্নমেন্ট এই স্টেট অফ ইমার্জেন্সি ইউজ করে, তাহলে আমার নাগরিকদের যে অধিকার, পার্সোনাল লিবার্টি, ব্যক্তি স্বাধীনতা, ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন অ্যান্ড ফ্রিডম অফ স্পিচ, এভরিথিং সাসপেন্ড হয়ে যাবে। এবং এই যে জরুরি অবস্থা সরকার আপনার এইটাকে সাসপেন্ড করে দিবে, এইটার কোনো ইয়ে নাই, আপনি এটাকে চ্যালেঞ্জ করতে পারবেন না। সরকার চাইলে আপনাকে প্রিভেন্টিভ ডিটেনশনের আওতায় নিয়ে আসতে পারবে, যে আপনাকে সন্দেহভাজন হিসেবে আটক করে অনির্দিষ্ট কালের জন্য আটক রেখে দিতে পারবে, কোর্টে প্রেজেন্ট করা ব্যতীত। এই প্রিভেন্টিভ ডিটেনশনের আওতায় 1973-75-এর মধ্যে কয়েক হাজার মানুষ, অনেক ইতিহাসবিদ বলেন যে 10 থেকে 30 হাজার মানুষকে এভাবে প্রিভেন্টিভ ডিটেনশনের আওতায় আনা হয়, এবং তারা পরবর্তীতে গুম হয়ে যান, আর কখনোই ফেরত আসেন নাই। তো এইভাবে করে প্রিভেন্টিভ ডিটেনশনের একটা সিস্টেম চালু করে। এবং এই যে গভর্নমেন্ট তার স্টেট অফ ইমার্জেন্সিতে যত প্রকারের ডিসিশন নিক, বা পাবলিককে তার পার্সোনাল কি বলে যে লিবার্টি বা ফ্রিডম গুলো থেকে বঞ্চিত করলো, এইটার জন্য আপনি কোর্টে যায় কোনো রকম চ্যালেঞ্জ করতে পারবেন না। এটা সেকেন্ড অ্যামেন্ডমেন্টে 1970-তে করা হয়। 1975-এ ফোর্থ অ্যামেন্ডমেন্টে যেটা করা হয়, যে একদলীয় শাসন ব্যবস্থা, সকল রাজনৈতিক দলকে ব্যান করে দিয়া একটা পার্টি, যেটার নাম হয় বাকশাল। এবং তখন প্রেসিডেন্সিয়াল সিস্টেম চালু করা হয়, প্রধানমন্ত্রী যেই সিস্টেম সেটাকে বাতিল করে সমস্ত এক্সিকিউটিভ পাওয়ার প্রেসিডেন্টকে দেওয়া হয়, অনেকটা আমেরিকান স্টাইলের। এবং সেইখানে সকল মন্ত্রণালয়, আইন পাশ করা বা আইন বাতিল করার এক্সিকিউটিভ ফুল পাওয়ার প্রেসিডেন্টকে দেওয়া হয়, যেটা শেখ মুজিবুর রহমান হন। এবং তখন আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল বাতিল, একটা মাত্র পার্টি, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে নতুন একটা পার্টি, যেটা বাকশাল হয়। আহ এবং আর্টিকেল 95 অনুযায়ী তখন প্রেসিডেন্ট হচ্ছে সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস এবং অন্যান্য সকল জাস্টিস, ইভেন লোয়ার কোর্টের যে জাজেস, এদেরকে অপসারণ বা নিয়োগের ফুল অথরিটি গেইন করেন। অর্থাৎ বিচার বিভাগ আপনার এক্সিকিউটিভ বডির উপরে যে কোনো আইন জারি করবে বা রুলিং দিবে, এরকম কোনো সিচুয়েশন এক্সিস্ট আর করে না। আহ, বিচার পাইতে গেলে বা বিচার চাইতে গেলে একমাত্র আপনি প্রেসিডেন্টের কাছে, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের কাছে যাইতে হবে, এমন একটা সিস্টেম চালু করা হয়। এবং আর্টিকেল 44 দিয়ে আপনার যে সিটিজেন রাইটস গুলো ছিল, ফ্রিডম অফ স্পিচ, অ্যাসেম্বলি, মুভমেন্ট, এই রাইটস গুলোর জন্য আপনি যে কোর্টের দ্বারস্থ হইতে পারতেন, এই অধিকারটাকেও সাসপেন্ড করে দেওয়া হয়। এবং প্রেস বা পত্রপত্রিকার যে ব্যবস্থা, 4টা পত্রিকা ব্যতীত সকল পত্রিকাকে ব্যান করে দেওয়া হয়। ওই 4টা পত্রিকা বা রাষ্ট্রায়ত্ত বা রাষ্ট্রের মনিটরিং এর অধীনে সুপারভিশনে পরিচালনা করার অনুমতি দেওয়া হয়। তো এইভাবে করে ফোর্থ অ্যামেন্ডমেন্ট ছিল বলা যায় একটা আহ একনায়কতন্ত্র বা স্বৈরাচারী শাসনের একেবারে চূড়ান্ত পর্যায়ে আর কি। যার পরে 75-এ আমরা দেখলাম যে তার ঘটনা ঘটে গেল, তার পতন হইল, এবং তখন সিস্টেম চেঞ্জ হয়ে গেল। আহ তো 75-এ শেখ মুজিব মারা যাওয়ার পরে জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, এবং আহ, তিনি 81 সাল পর্যন্ত দেশ চালাইলেন। তবে 79 সাল পর্যন্ত তিনি কিন্তু সামরিক আইনে দেশ চালাইছেন। তো সামরিক আইন কিন্তু সংবিধানের অংশ না। সংবিধান হচ্ছে সিভিলিয়ান, আমাদের সাধারণ জনগণের জন্য আইন। মার্শাল ল বা সামরিক আইন শুধুমাত্র আর্ম ফোর্সেস, সামরিক বাহিনী, তাদের জন্য প্রযোজ্য। তো এই জায়গাটায় একটা কোশ্চেন চলে আসে, তাইলে কি জিয়াউর রহমান অবৈধভাবে শাসন করছেন কিনা, যেহেতু তিনি সংবিধান দিয়ে শাসন করেন নাই। তো এই কোয়েশ্চেনটা যখন অ্যারাইজ করে, তখন 79-এ জিয়াউর রহমান যেটা করেন, যে একটা গণভোট আয়োজন করেন। এই গণভোটের সিস্টেমটাও সংবিধানে ছিল না।
তো তখন তিনি গণভোট আয়োজন করেন, আয়োজন করে তখন জিজ্ঞেস করেন যে মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ কর্তৃক গৃহীত নীতি ও পন্থার সাথে আপনারা একমত কিনা। মানে অর্থাৎ এই এক যে 75 সাল থেকে যে 79 সাল পর্যন্ত উনি দেশ চালাইছেন, যেমনে যেমনে যা করছেন এগুলোর সাথে জনগণ আছে কি নাই। কারণ জনগণের অভিব্যক্তি হচ্ছে সবচেয়ে আহ কি বলা যায় যে সবচেয়ে উপরে, সংবিধানেরও উপরে হচ্ছে জনগণের অভিব্যক্তি। কারণ কনস্টিটিউশন আলটিমেটলি জনগণের ইচ্ছারই প্রতিফলন, তাই তো? তাইলে এইরকম সাংবিধানিক ক্রাইসিস হইলে আপনাকে জনগণের ইচ্ছার কাছে যাইতে হবে। তখন 90%-এর উপরে মেজরিটি হ্যাঁ ভোট দিল যে জিয়াউর রহমান যা যা করছে আমরা এর সাথে একমত, এটা ঠিক আছে। তখন জনগণের অভিপ্রায়ের কারণে গণভোটের মাধ্যমে তার যে সামরিক আইনের শাসনকাল এইটা লিগালাইজড হইলো। এবং এই যে ফিফথ অ্যামেন্ডমেন্ট 1979 তখন এই মার্শাল ল রেজিমটা পুরোটা লিগালাইজ করা হইলো। এবং একই সাথে আরো কয়েকটা কাজ উনি করলেন, সেকুলারিজমকে রিপ্লেস করে অ্যাবসলিউট ট্রাস্ট এন্ড ফেইথ ইন অলমাইটি আল্লাহ এটা যুক্ত করলেন, সংবিধানের শুরুতে বিসমিল্লাহ যুক্ত করলেন। দেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নামে একটা বডি গঠন করলেন যারা আসলে জাজ নিয়োগ এবং অপসারণের যে প্রক্রিয়া এটাকে ওভারসি করবে। অর্থাৎ প্রেসিডেন্টের হাতে জুডিশিয়ারিকে কন্ট্রোল করার ক্ষমতা থাকবে না, বিচার বিভাগ স্বাধীনভাবে ফাংশন করবে, এই সিস্টেমটা চেষ্টা করলেন। আর মাল্টি পার্টি ডেমোক্রেসি মানে সকল দল রাজনীতি করতে পারবে এইটা সুযোগ দিলেন। একদলীয় যে ব্যবস্থা বাকশাল এটাকে বিলুপ্ত ঘোষণা করলেন। তো এইটা ছিল একটা মেজর চেঞ্জ। এবং দেখেন ইন্টারেস্টিংলি আমাদের 2024-এর অভ্যুত্থানের পরে আমরা যে নির্বাচন দেখলাম তখন গণভোট হইলো, এটাও কিন্তু অলমোস্ট সিমিলার একটা সিচুয়েশন, একটা স্পেশাল সিচুয়েশনে জনগণের অভিপ্রায় চেয়ে এরকম একটা গণভোট আয়োজন করা হয়েছে, অলমোস্ট সিমিলার একটা সিচুয়েশন। তো ইন্টারেস্টিং বিষয় হইতেছে পরবর্তীতে এই ফিফথ অ্যামেন্ডমেন্ট আওয়ামী লীগের সময় কিন্তু কোর্টে উঠে যে আহ, সামরিক আইন দিয়ে দেশ চালানোটা ইলিগাল ছিল। তো তখন আওয়ামী লীগের সময় কোর্ট মানে এটা অ্যানাউন্স করে যে পঞ্চম সংশোধনী ভুল হয়েছে, পঞ্চম সংশোধনীর যে যে বিষয়গুলো ছিল এগুলা অবৈধ, জিয়াউর রহমানের শাসনকাল অবৈধ, এইভাবে করে তার যে সময়কাল এটাকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়। তো মাঝখানে আমরা চলে আসি 1988-এ, ওই ঘটনা আবার পরে আসবো। তো 1988-এ ওই সময়টা হচ্ছে এরশাদ এরশাদ সাহেবের সময়, জেনারেল এরশাদ তখন 81 সালে যখন জিয়াউর রহমানকে হত্যা করা হইলো, তারপরে প্রেসিডেন্ট সাত্তার কিছুদিন ক্ষমতায় ছিলেন এবং তাকে সরাই দিয়ে এরশাদ ক্ষমতায় আসেন। এবং তিনি আসার পরে যে বেশ কিছুদিন আবার সামরিক আইনেই দেশ চলে, আর্মি দিয়ে দেশ চালায়। কিন্তু পরবর্তীতে তিনি চিন্তা করেন যে জিয়াউর রহমান যেভাবে বিএনপি করছে, মানে একটা পার্টি গঠন করে তারপরে নির্বাচন করে প্রেসিডেন্ট হয়েছে, জিয়াউর রহমান 79-এর পরে কিন্তু নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হইলো, তো ওইভাবে করে এরশাদও প্রেসিডেন্ট হইতে চায়। তো সেই কারণে উনি পার্টি গঠন করলেন, বাট পার্টি আসলে এতটা জনপ্রিয় ছিল না, জাতীয় পার্টি, সেখানে বিএনপি বেশি জনপ্রিয় পার্টি ছিল। সো সেই জায়গায় দেখা গেল যে নির্বাচনে জিততে হলে তার জনগণের সেন্টিমেন্ট আদায় করতে হবে। তো বিভিন্ন জায়গায় তিনি মানে গ্রামে গঞ্জে অনেক উন্নয়নমূলক কাজ করলেন। বিশেষ করে উত্তরবঙ্গে আপনারা জানেন যে রংপুর এরিয়াগুলোতে বেশ কিছু জায়গায় আহ অনেক গ্রামীণ উন্নয়নের কাজ হইলো। তার সাথে আপনার সুপ্রিম কোর্টের যে ডিভিশনাল বেঞ্চ এইগুলাকে ডিস্ট্রিবিউট করা হইলো বিভাগীয় পর্যায়ে। দেন উপজেলা সিস্টেম চালু করা হইলো, জেলা থেকে ভেঙে উপজেলা সিস্টেম প্রশাসনিক ভাবে। আর দেন ফাইনালি একটা ইন্টারেস্টিং কাজ উনি করলেন জনগণের সেন্টিমেন্ট আদায় করার জন্য, নির্বাচনে ভোটে জেতার জন্য। সেটা হলো আর্টিকেল 2A-তে উনি রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে ঘোষণা করে দিলেন যে এখন থেকে বাংলাদেশ রাষ্ট্রের রাষ্ট্রধর্ম ইসলাম হবে। অর্থাৎ ওই যে সেকুলারিজম বাদ চলে গেছে, অ্যাবসলিউট ট্রাস্ট এন্ড ফেইথ ইন অলমাইটি আল্লাহ, এই ফিলোসফিটা তো চলেই আসছে, এটাকে আরো একটু উনি মানে পলিশ করার জন্য স্টেট রিলিজিয়ন ধারণাটা নিয়ে আসলেন। আচ্ছা, তো এরপরে 91-এ তখন ওই যে এরশাদের এগেনস্টে যখন সর্বদলীয় আন্দোলন হইলো, মানে 1990-তে, তখন আওয়ামী লীগ বিএনপি জামায়াত একসাথে হয়ে এরশাদের স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা সেটার এগেনস্টে যে মুভমেন্টটা করলো, ওই মুভমেন্টের পরে যখন আহ এরশাদের পতন হইলো, এবং ইন্টারেস্টিং ওই ঘটনাগুলো আপনারা একটু নিজেরা ঘাটাঘাটি করবেন যে এরশাদের আন্দোলনের সময় কি কি হয়েছে, যে সবাই একসাথে আন্দোলন করতেছে, শেখ হাসিনা খালেদা জিয়া এক মঞ্চে ভাষণ দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে, শেখ হাসিনা তখন মাথায় পট্টি পরতো কালো করে, তারপরে কি জানি বলে ফুল কি বলে ইসলামী লিবাস। দেন হচ্ছে জামায়াতের যে তখনকার আমির কি যেন গোলাম আজম, ওনার পা ছুঁয়ে সালাম করতেছেন, এরকম ছবি পাওয়া যায়। তো এইভাবে করে তারা মিলেমিশে একসাথে আন্দোলন করে এরশাদের পতন ঘটাইলো। দেন ওই এরশাদের যে সিস্টেম, প্রেসিডেন্সিয়াল সিস্টেম, তখন বাতিল হওয়ার উদ্যোগ হইলো এবং তখন পার্লামেন্টারি সিস্টেম 12 অ্যামেন্ডমেন্ট 91-এ ইন্ট্রোডিউসড হইলো।
'96-এ যেটা হয় যে বিএনপি যখন ক্ষমতায় আসলো '91-এ, তারা ক্ষমতা আরেকবার থাকার জন্য দলীয়ভাবে নির্বাচন করে সেকেন্ড টাইম ক্ষমতায় চলে আসলো। আহ খালেদা জিয়া আবারও প্রাইম মিনিস্টার হইলেন, কিন্তু তখন আবার জনগণ আহ ক্ষুব্ধ হইলো যে না, এটা নির্বাচন হয় নাই, কারচুপি হয়েছে। এবং তখন শেখ হাসিনা আবারও ব্যাপকভাবে আন্দোলন শুরু করলো অ্যাজ এ বিরোধী দল, এবং তখন সে আওয়ামী লীগ এবং জামায়াত ইসলাম মিলে একসাথে একটা নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্টের মুভমেন্ট শুরু করলো। সেটা পরবর্তীতে '96-এ পাশ হইলো, বিএনপি পদত্যাগ করলো, এবং তখন তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হয়ে '96-এ শেখ হাসিনা ক্ষমতায় আসে। তো ইন্টারেস্টিং হচ্ছে, আমরা জাম্প করে যখন 15 নম্বর অ্যামেন্ডমেন্টে যাব, 14 নম্বরটা আমরা দেখতেছি না, 15 নম্বর অ্যামেন্ডমেন্ট হচ্ছে 2011 সালে আওয়ামী লীগ আমলে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 1996 সালে যেই শেখ হাসিনা বলেছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টের আইডিয়াটা আমার ব্রেইন চাইল্ড, এটা আমার জনগণের জন্য তৈরি করা নতুন আইডিয়া, সেইটাকে সে 2011 সালে অ্যাবলিশ করে দিল। অর্থাৎ 2011 সালে আওয়ামী লীগ সরকার কেয়ারটেকার গভর্নমেন্টকে সংবিধান থেকে বাতিল ঘোষণা করলো। এবং ওই যে সেকুলারিজমকে বাদ দেওয়া হয়েছিল পঞ্চম সংশোধনীতে জিয়া রহমানের সময়, এইটাকে আবার কনস্টিটিউশনের গাইডিং প্রিন্সিপাল হিসেবে রিস্টোর করা হলো। তবে ইন্টারেস্টিং হলো স্টেট রিলিজিয়ন হিসেবে ইসলাম রয়ে গেল, মানে এরশাদের সময় যে স্টেট রিলিজিয়ন ছিল। তো আমাদের সংবিধানে স্টেট রিলিজিয়ন এবং সেকুলারিজম দুইটা একসাথে এক্সিস্ট করে। আবার ওই যে ডেমোক্রেসি আর হচ্ছে সোশ্যালিজম একসাথে এক্সিস্ট করে। কন কি বলে এটাকে, কন্ট্রাডিক্টরি আইডিওলজিস একই সংবিধানের মধ্যে এক্সিস্ট করে। খুব ইন্টারেস্টিং। এবং মিলিটারি কু বা অন্যান্য মার্শাল ল এর মাধ্যমে দেশ চালানোর যে ব্যবস্থা, এটাকে ইলিগাল ঘোষণা করা হয়। জিয়া রহমানের আমলকে অবৈধ ঘোষণা করা হয় 11 সালে। রেফারেন্ডাম বা গণভোটের যে পদ্ধতি, এইটাকে তারা বাতিল করে দেয়। মজার বিষয় হচ্ছে বর্তমান বিএনপি সরকার মাঝে মধ্যে এটা বলে যে হ্যাঁ, সংবিধানে তো গণভোটের ব্যবস্থা ছিল না, সুতরাং এই যে গণভোটটা হয়ে গেছে এখানে, এটা আসলে সাংবিধানিক ভাবে হয় নাই। মজার বিষয় হচ্ছে তারা কিন্তু এটা বলতেছে না যে তারা যে নির্বাচনে জিতে সরকারে আসছে, এটাও সাংবিধানিক ভাবে হয় নাই। সাংবিধানিক ভাবে হইতে গেলে 2029 সালে নির্বাচন হইতো। অর্থাৎ আওয়ামী লীগ 5 বছর ক্ষমতায় থাকার পরে নির্বাচন হইতে হইতো, দেন সাংবিধানিক ভাবে নতুন সরকার আসতো। আহ তো দেখা গেল যে সেটা তো আর হয় নাই। আমরা তো স্পেশাল সিচুয়েশন আসছি, একটা গণ অভ্যুত্থানে হয়েছে, নতুন সরকার আসছে, সবই আমরা মেনে নিচ্ছি, কিন্তু আবার গণভোটকে আমরা ঠিকই মানতেছি না, তখন আবার আমরা সংবিধানকে মেনে নিচ্ছি। আবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 11 সালের যে সংশোধন, সেখানে সংবিধানের মধ্যে মুজিব কোট অফ আর্মস এটাকে ন্যাশনাল একটা প্রতীক হিসেবে করা হয়, যে সকল রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমরা মুজিব কোড পরে সেলিব্রেট করব। তারপরে হচ্ছে শেখ মুজিবের ছবি প্রত্যেকটা সরকারি অফিসের মধ্যে ঝুলবে। এইটা সাংবিধানিক ভাবে আইন করে ফেলা হয়েছে সংবিধানের মূলনীতিতে। তো এখন আপনি যদি সংবিধান মানেন, তাহলে প্রত্যেক সরকারি অফিসে এখনো এই জিনিসটা আপনাকে করতে হবে, শেখ মুজিবের ছবি রাখতে হবে। তো মজার বিষয় হচ্ছে আমরা একটা অংশ মানবো কিন্তু আরেকটা মানবো না আর কি। আহ 2014 সালে 16 অ্যামেন্ডমেন্টে যেটা হয়, ওই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সেপারেট বিচার ব্যবস্থা, এইটাকে আসলে আবার উইথড্র করে ফেলা হয়, পার্লামেন্টের অধীনে বিচার ব্যবস্থাকে আনা হয়, এবং টোটাল যে কন্ট্রোল, বিচার ব্যবস্থা, পার্লামেন্ট, এক্সিকিউশন, সবকিছুর কন্ট্রোল একজনের হাতে চলে আসে। আওয়ামী লীগ গভর্নমেন্ট বিকামস ডিক্টেটর গভর্নমেন্ট। সো এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং। এখানে অনেকগুলো শর্টকামের কথা আমি বলছি। সংশোধনের মধ্যে দিয়ে আসলে সরকার নিজেদের ইচ্ছা মতো করে অনেক কিছু ম্যানিপুলেট করার চেষ্টা করে গভর্নমেন্ট কনস্টিটিউশনের মধ্যে, সেটা আপনারা বুঝলেন। আর্টিকেল 70 একটা খুবই ইন্টারেস্টিং আর্টিকেল, এটা আপনারা দেখবেন। 70 অনুচ্ছেদ বলে যে কোনো এমপি যদি তার দলের এগেনস্টে ভোট দেয়, ওই যে সংসদে আলোচনা হওয়ার পরে হ্যাঁ ভোট না ভোট দেয়, তো কোনো এমপি যদি তার দলের এগেনস্টে ভোট দিতে চায়, আহ, তখন তার এমপি পদ চলে যাবে, অর্থাৎ সে আর সংসদ সদস্য থাকতে পারবে না। তার মানে আসলে আলটিমেটলি আপনি প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে কিছু বলতে পারবেন না আসলে, মানে অনেক সমালোচনা করেন যাই করেন না কেন, আলটিমেটলি তাদের নেওয়া পলিসির বাইরে আপনি যাইতে পারবেন না, এমপি হয়ে আসলে তেমন কোনো লাভ নেই আসলে। এই ধরনের প্রবলেম আমাদের কনস্টিটিউশনের মধ্যে এক্সিস্ট করে। কনস্টিটিউশনাল লাস্ট যে জিনিসটা আপনি পড়বেন, এটা হলো 25 নম্বর অনুচ্ছেদ, যেটার মধ্যে আছে হচ্ছে বাংলাদেশের ফরেন পলিসি, বৈদেশিক নীতি। তো বৈদেশিক নীতির মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা বলা আছে, যে আমরা বিভিন্ন দেশের সার্বভৌমত্ব, সমতায় বিশ্বাস করি, আমরা কখনো নাক গলানোতে বিশ্বাস করি না, আমরা আন্তর্জাতিক দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান চাই, এরকম অনেক ধরনের কথা বলা আছে। তো এই ফিলোসফিটা আসছে কোথা থেকে? শেখ মুজিবুর রহমানের একটা যে আহ উক্তি ছিল যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, সেখান থেকে সংবিধানে এটা অ্যাডপ্ট করা হয়েছিল। তো
এই আইডিওলজিটা খুবই ইন্টারেস্টিং আসলে, যে আপনি কারোর সাথে শত্রুতা নাই, আপনি আপনার সাথে বন্ধুত্ব করবেন, এটা আসলে হওয়া সম্ভব কিনা। তা পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে যার শত্রু নাই, তাই না? মানে কেউ যদি বলে যে সবাই আমার বন্ধু, কেউ আমার শত্রু না, তাইলে আসলে তাকে আমরা এমন ভাবে ধরতে পারি যে সে হয় পাগল, পাগলের কোনো শত্রু নাই, অথবা তারে কেউ গুনে না, তার কোনো হ্যাডাম নাই। খাস বাংলায় বললে আর কি যেটা হয়, যেটা তার কোনো হ্যাডাম নাই। হ্যাডাম নাই, আপনার কেউ গুনে না, সুতরাং আপনি সবার সাথে বন্ধুত্ব করতে চান। তো বাংলাদেশের এই যে পলিসি সবার সাথে বন্ধুত্ব, এটার মেইন কারণটাই হইতেছে আমাদের ফরেন পলিসির অবজেক্টিভটা হইলো অর্থনৈতিক বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করা। ঠিক আছে, যে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের কোনো ডিসিশন মেকিং পাওয়ার নাই, আমাদেরকে আসলে তেমন কেউ গুনে না, আমাদেরকে স্ট্রং কেউ মনে করে না। এই কারণে আমরা কারোর সাথে শত্রুতা করতে চাই না, আমাদের কেউ কেউ শত্রু মনে করে না। আমরা just সবার সাথে ভালো সম্পর্ক রাখা অর্থনৈতিক সুযোগ সুবিধা নিতে চাই। ইন্ডিয়ার সাথে হোক, চায়নার সাথে হোক, আমেরিকার সাথে বন্ধুত্ব করে একটু সুযোগ সুবিধা আদায় করতে চাই। এই হচ্ছে আমাদের ফরেন পলিসির মূল নীতি আর কি। এটা আসলে খুব ঠিক একটা পলিসি, যেখানে আসলে আপনাকে সবসময় আপনার কম্প্রোমাইজ করে করে চলতে হয়, আপনার জায়গাগুলোতে ছাড় দিতে হয়, আপনার অধিকারে, রাইটস এর মধ্যে আপনাকে ছাড় দিতে হবে। তো এই পলিসির মধ্যে আসলে বাংলাদেশ ইন্টারন্যাশনালি তেমন কোনো রেকগনিশনের জায়গাটা আসলে পায় না, মানে আমরা ওই যে আমাদেরকে কেউ গোনায় ধরে না, এরকম একটা বিষয় তৈরি হয়েছে আর কি। তো এই অবজেক্টিভ গুলোর মধ্যে আমরা যদি অ্যাচিভমেন্ট খুঁজি যে বাংলাদেশের কি কি অ্যাচিভমেন্ট আছে, দেখেন যে যা যা আছে এর বেশিরভাগই হচ্ছে ইকোনমিক, ইকোনমিক অ্যাচিভমেন্ট আর কি, বিভিন্ন ধরনের অর্থনৈতিক আহ আদান প্রদান, এই আর কি। এবং এই যে অর্থনৈতিক অ্যাচিভমেন্ট, এগুলো ক্ষেত্রে আমাদের জন্য আবার বোঝা। যেমন চিন্তা করেন আমরা যে আরএনডি তে অনেক স্ট্রং, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি বা আমাদের গার্মেন্টস সেক্টর পৃথিবীর সবচেয়ে কি বলে যে এক্সপোর্টের জায়গা থেকে সবচেয়ে আগানো সেক্টর। তো এইটা কিন্তু নর্থ আমেরিকা এবং ইউরোপের উপরে ডিপেন্ড করতেছে। আপনি যদি আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক বা আমেরিকান পলিসিগুলো না মানেন, ওদের পরামর্শ মতো দেশের অর্থনীতি না চালান, ওরা কিন্তু আপনার কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নেওয়া বন্ধ করে দিবে। কারণ ওদের অল্টারনেটিভ আছে, চায়না আছে, ভিয়েতনাম আছে, ইনাফ প্রোডাকশন হাউসেস আছে। আপনি যদি ওদের পলিসি না মানেন, তাহলে আপনাকে এই এই যে আপনার টেক্সটাইলের অর্থনৈতিক সেক্টর, আপনার একটা ব্যাকবোন, এইটাকে তারা ভেঙে দিতে সক্ষম। তো ইটস এ বিগ উইকনেস ফর আস। আবার দেখেন বাংলাদেশ আর্মি ইউএন পিস কিপিং মিশনে যায় এবং অফিসাররা এখান থেকে কোটি টাকা কামাই করে। এটা আমাদের জন্য একটা উইকনেস। কারণ পিস কিপিং মিশনে কোথায় আপনাকে পাঠাবে? আফ্রিকার কোন একটা দেশে। কেন পাঠাবে? ওই দেশের মধ্যে ঝামেলা হইতেছে। কেন ঝামেলা হইতেছে? কারণ ওইখানকার সরকার দুর্বল, আবার সরকারের বিরোধী কিছু গোষ্ঠী আছে। এই সরকারটা দুর্বল কেন হয়েছে? কারণ হচ্ছে কি জানেন, আফ্রিকার যে মাইন গুলো আছে, গোল্ড মাইন, ডায়মন্ড মাইন, এইগুলা নিয়ন্ত্রণ করে ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, এরকম বড় বড় কিছু কোম্পানি। ওরা এই জায়গাগুলোকে সুরক্ষিত করে এখান থেকে এই খনিগুলা থেকে নিয়ে যেতে চায়, যেমন ভেনেজুয়েলা থেকে নিয়ে যেতে চায়। তো এই সরকারগুলোকে ওরা ইচ্ছা করে দুর্বল বানায় রাখে। আবার এই সরকারগুলো যাতে আমেরিকার বা হচ্ছে ইউরোপের এগেনস্টে পলিসি নিতে না পারে, তখন তারা বিরোধী অনেক পক্ষ তৈরি করে, অস্ত্র শস্ত্র দিয়ে বিদ্রোহী অনেক গ্রুপ তৈরি করে। এরা তখন আবার সরকারের সাথে ক্ল্যাশ করে, তখন হচ্ছে আমেরিকা সরকারকে হেল্প করে। মানে দুই দিকে হচ্ছে আমেরিকা গুটি চালতেছে, বা ইউরোপ, ব্রিটেন, ফ্রান্স এরা গুটি চালতেছে, মাঝখান দিয়ে খনির এই সম্পদ গুলো তারা নিয়ে যাচ্ছে। এবং আমরা যখন ইউএন পিসকিপিং মিশনে যাচ্ছি, তখন আমরা এখান থেকে প্রচুর টাকা পাইতেছি এবং আমরা ওই খনিগুলাকে নিরাপত্তা দিচ্ছি, আমরা ওই এলাকায় নিরাপত্তা দিতেছি আসলে ওই কোম্পানিগুলোর ব্যবসাকে। রাইট? সো আমাদের দেখেন, আপনি যদি ওই ফরেন ওয়েস্টার্ন পলিসিগুলোর সাথে অ্যালাইন না হন, আপনি যদি তাদের সাথে বন্ধুত্ব না রাখতে চান, তাহলে ওরা এই এই ইয়েটাকে বন্ধ করে দিবে, আপনাকে ইউএন পিস কিপিং মিশনে নিবে না। তখন আর্মির প্রচুর টাকা পয়সার অভাব তৈরি হবে, বা ওই এখান থেকে একটা বড় অঙ্কের টাকা তারা পাবে না, তারা তখন নাখোশ হবে। তো আর্মি তখন আমাদের সরকারের উপর ক্ষুব্ধ হয়ে যাবে। তো এই যে সিচুয়েশন গুলা, এগুলো আসলে খুবই ডেলিকেট সিচুয়েশন। এবং আমাদের সবচেয়ে বড় প্রবলেম হইতেছে আমাদের ইন্ডিয়ার সাথে সম্পর্ক। ইন্ডিয়ার সাথে আমাদের পানি নিয়ে সমস্যা আছে। আমাদের 54টা আন্তর্জাতিক নদী আছে, আমরা ন্যায্য পানির হিস্সা পাইতেছি না। এবং আমাদের যে বর্ডারের এরিয়া গুলা, এগুলো অরক্ষিত, আমাদেরকে আহ গুলি করে মেরে ফেলা হইতেছে। অনেক ক্ষেত্রে আমাদের যে প্রতিরক্ষা আর্ম ফোর্সের যেই ইকুইপমেন্ট, এগুলো কিনতে হচ্ছে, ওরা বাধা দিচ্ছে। আমাদের, আমরা তো এই যে এখানে বলছি যে আমরা কারো ইন্টারনাল ব্যাপারে নাক গলাবো না, কিন্তু দাদারা যে আমাদের ইন্টারনাল ব্যাপারে কন্টিনিউয়াসলি নাক গলায়, আমরা আবার এটাতে তেমন কোনো প্রতিবাদ করি না। এটা হচ্ছে আমাদের মূলনীতির, আমরা তো শান্তিপূর্ণ সমাধান চাই। তো দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার সাথে সম্পর্কের ক্ষেত্রে আমরা, দেখা গেল গত পুরো ডেকেইডের মধ্যে আমাদের এয়ারফোর্সের ডেভেলপমেন্ট হইলো না, আমাদের নেভির ডেভেলপমেন্ট হইলো না, আমরা চায়না থেকে প্লেন কিনতে পারলাম না, আধুনিক কোনো প্লেন। আমাদের আধুনিক প্লেন কিনতে বাধা দেওয়া হইলো, ভাঙাড়ি কিনতে বাধ্য করা হইলো,
ইন্ডিয়ান প্লেন কিনতে বাধ্য করার চেষ্টা করা হয়েছে। দেন হচ্ছে আমাদের যেই উত্তরবঙ্গে লালমনিরহাটের এয়ারবেস আছে, এয়ারবেস কে ওরা ইউজ করতে দেয় না। ত্রিপুরার কাছাকাছি একটা জায়গায় ওরা বিশাল করিডোর নেওয়ার চেষ্টা করছিল, অলমোস্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট তারা দিয়েই দিছিল। এবং পদ্মা ব্রিজের উপর দিয়ে যে রেল ট্রানজিট, এটাও আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি ছিল। সো এই ইন্ডিয়ার সাথে সম্পর্কটা আমাদের ফরেন পলিসির সবচেয়ে বড় ক্রাইসিসের জায়গা। আর রোহিঙ্গা ক্রাইসিস আর একটা বড় জিনিস। আহ, এবং হচ্ছে ইন্ডিয়া চায়নার সাথে সম্পর্ক, এটাও একটা বড় জিনিস। যে আপনি চায়নার সাথে ভালো সম্পর্ক রাখা ইন্ডিয়াকে ট্যাকেল করার চেষ্টা করবেন, কিন্তু দেখা যাবে চায়না কিন্তু বিপদে পড়লে আপনাকে বাঁচাইতে আসবে না। তাই না? ইন্ডিয়া যদি আপনাকে আক্রমণ করে দখল করতে চায়, চায়না কিন্তু সরাসরি বাঁচাইতে আসবে না। কিন্তু আবার ইন্ডিয়া যে ডমিনেন্স, এখান থেকে বাইরে হইতে হইলে আপনার চায়নার হেল্প লাগবেই। তো চায়না আপনাকে এমন ভাবে হেল্প করবে যাতে তার লাভ হয়। আপনাকে হয়তো লোন দিবে। চায়না আপনাকে যদি লোন দেয়, তাহলে আপনার দেশ থেকে অনেক মূল্যবান জিনিস তারা নিয়ে যাবে। হ্যাঁ, চায়না হচ্ছে এরকম স্ট্র্যাটেজিক কাজ করে। এই সম্পর্কগুলো খুবই ক্রিটিক্যাল। এবং রোহিঙ্গাদের যে ক্রাইসিস, এটা সমাধান করাও ডিফিকাল্ট। এবং এক পক্ষ মিলে আপনি শুধু মায়ানমারের সাথে ডিল করতে পারতেছেন না আসলে, কারণ তাদের আর্মি আসলে যথেষ্ট নেগোশিয়েবল না। তখন আপনাকে চায়নার কাছে যাইতে হচ্ছে, ইন্ডিয়ার কাছে যাইতে হচ্ছে, বা ইউএন এর কাছেও যাইতে হচ্ছে। তো এক সময় আমাদের জিয়াউর রহমানের সময় 1979-এর দিকে, তখন একবার রোহিঙ্গা ক্রাইসিস হয়েছিল, এবং তখন জিয়াউর রহমান ইন্টারন্যাশনালি বেশ প্রেসার ক্রিয়েট করছিলেন। এবং তিনি একবার বলছিলেন যে তোমরা যদি রোহিঙ্গাদেরকে ফেরত না নাও, তাহলে আমি ওদেরকে অস্ত্র দিব, ট্রেনিং দিব, এবং এরপরে তোমাদের আরাকান দখল করা শিখাই দিব। তখন হচ্ছে আলটিমেটলি রোহিঙ্গাদেরকে ওরা ফেরত নিতে বাধ্য হয়। বাট এই রিসেন্টলি যে এই বিশাল পরিমাণ ইনফ্লাক্স আমাদের এখানে চলে আসছে, এইটাকে আমরা এখন আর কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না। এটা নিয়ে কন্টিনিউয়াসলি প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমাদের ভালো ফরেন পলিসি ক্রিয়েট করা এবং স্ট্রং একটা ইন্টারন্যাশনাল প্রেজেন্স ক্রিয়েট করা, এটা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। যে কোনো একটা জনগণের সরকার বা স্মার্ট সরকার এই চেষ্টাটাই করা উচিত, যে স্ট্রং ফরেন পলিসি ক্রিয়েট করে আমাদের যে একটা আত্মমর্যাদা ইন্টারন্যাশনাল স্পিয়ারে জেনারেট করা। তো এই হচ্ছে আপনার আলোচনার বিষয়, আমাদের ডিসকাশন 3। ডিসকাশন 3 এর মধ্যে এগুলাই আছে। অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, এগুলো আপনারা পড়াশোনা করবেন। আশা করি কঠিন কিছু হবে না। আহ, অল্প স্বল্পই আছে, বেশি কিছু নাই। এবার আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন, এই আলোচনার মধ্যে কোশ্চেন থাকলে আনসার করি। স্যার, এক্সাম রিলেটেড কোনো সাজেশন কি দেওয়া যাবে? আচ্ছা, এক্সাম নিয়ে যদি জিজ্ঞেস করেন, এক্সামের মধ্যে দেখা যায় কি আমাদের যেহেতু 4টা ডিসকাশন আছে এবং কোয়েশ্চেন আসবে এখান থেকে 6টা। তো কোনো ডিসকাশন থেকে হয়তো 2টা কোয়েশ্চেন আসবে, আবার কোনো ডিসকাশন থেকে হয়তো একটা আসবে। তো যেমন 4টা, যেহেতু ধরেন 2টা ডিসকাশন থেকে 2 2 করে আহ 4টা কোয়েশ্চেন, মানে 20 মার্কস। আর বাকি 2টা ডিসকাশন থেকে 5 5 10 মার্কস এরকম হয়। তো এক একবার এক এক ডিসকাশন থেকে বেশি কোয়েশ্চেন আসে, এটা আসলে বলা যায় না কোনবার কোনটা থেকে আসবে। আর আমাদের কোয়েশ্চেনটা আমার হাত থেকে যেটা যাবে সেটাই ফাইনাল পরীক্ষা আসবে না। মাঝখানে একটা কমিটি থাকে, ওনারা মডারেট করে, ওটাকে আর একটু মডিফাই করে, দেন ফাইনাল কোয়েশ্চেন হয়। তো এই কারণে একদম ফাইনালি আসলে কোন জায়গাগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসবে এটা আমার পক্ষে বলা কঠিন। যতটুকু আমি বলতে পারি যে আপনারা এই আমাদের প্রথম চ্যাপ্টার যেটা এনভায়রনমেন্টাল ইস্যুস, হ্যাঁ, এই এনভায়রনমেন্টাল ইস্যুস এর মধ্যে এটার এনভায়রনমেন্টাল পলিসিস, তারপরে হচ্ছে কি বলে এগুলার ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস, এগুলা নিয়ে একটু ভালো করে পড়বেন এবার। আহ, এই কারণ এনভায়রনমেন্টাল পলিসি গুলা নিয়ে লাস্ট কয়েকবার কোশ্চেন আসে নাই, পলিসি গুলা নিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। প্রথম দিকে যেগুলো আছে রিসোর্সের আলোচনা, তারপরে আর কি আছে মাঝখান দিয়ে আম, আমার মনে নাই। শুরুর দিকের ইস্যুগুলো অবশ্যই পড়বেন, তবে শেষের দিকে যে ইনভায়রনমেন্টাল ইস্যুস এবং পলিসিস, এগুলো নিয়ে একটু বেশি পড়বেন আপনি। দেন হচ্ছে আপনার সেকেন্ড যে চ্যাপ্টার, হিস্ট্রি যে চ্যাপ্টারটা, হিস্ট্রি চ্যাপ্টারটার মধ্যে আপনারা হচ্ছে প্রথম দিকের যে আলোচনাগুলো, হ্যাঁ, প্রথম ক্লাসে যেগুলো পড়াইছিলাম যে বেঙ্গল অ্যাজ এ নেশন কিভাবে গ্রো করলো, হ্যাঁ, এটার একটা ভালো মতো পড়বেন। ব্রিটিশ রুলের ইম্প্যাক্ট গুলো একটু দেখবেন। হ্যাঁ, ব্রিটিশ রুলের সাথে প্রথম দিকের, মানে ব্রিটিশ রুলের প্রি ব্রিটিশ রুল আর পোস্ট ব্রিটিশ রুলের পার্থক্যটা, এটা একটু বোঝার চেষ্টা করবেন। মাঝখানে যে স্টোরিগুলো বলছিলাম, এগুলো গতবার যেহেতু কোশ্চেন আসছে, এগুলা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কম। মানে ওই যে আমি যেটা বলতেছি, বেঙ্গল পার্টিশন বা হচ্ছে 1947, এগুলো নিয়ে আসার প্রবাবিলিটি নাই তা না, বাট একটু কম, তুলনামূলকভাবে একটু কম।
আহ বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্সের আগ পরের যে স্টোরিটা এটা একটু বেশি ফোকাস করবেন, যে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্সের আগের অবস্থা, পরের অবস্থা, লিবারেশন ওয়ারের অ্যাসপিরেশনস, মানে আম, কি কি টার্গেট ছিল, কি অ্যাচিভ হইলো, কতটুকু, তারপরে হচ্ছে কেন হইলো ওয়ার, এই ধরনের যে জিনিসগুলা, আম, এগুলা একটু বেশি ফোকাস করবেন। মাঝখানের জিনিসগুলা মোটামুটি ফোকাস করলে হবে। ইকোনমি নিয়ে, হ্যাঁ, ইকোনমি থেকে বেশি কোশ্চেন আসার প্রবাবিলিটি আছে, যে আসতে পারে দুইটা বা একটা, তো অবশ্যই আসবে, দুইটা আসতেও পারে, আই এম নট শিওর। সো এর মধ্যে দেখবেন যে বাংলাদেশের বিশেষ করে ইকোনমির বিভিন্ন সেক্টরের যে চ্যালেঞ্জেস গুলো আছে, হ্যাঁ, সিগনিফিকেন্স গুলো আছে, চ্যালেঞ্জেস গুলো আছে, তারপরে আপনার সেক্টরাল কম্পোজিশন যেটা আছে, এগুলো একটু ভালো করে দেখবেন। দেন হচ্ছে আপনার শুরুর দিকে যেটা আছে, এই ইনফরমেশন গুলো মুখস্থ করা লাগবে না, বাট বাংলাদেশের ইকোনমি যে ওভারভিউটা, এটাও একটু ভালো করে দেখবেন। এবং শেষের দিকে মেজর যে চ্যালেঞ্জেস গুলা, এগুলাও একটু আহ মোটামুটি করে দেখার চেষ্টা করবেন। তো আমার মতে এই আর কি, আমি তো মোটামুটি বললামই কোনটা বেশি ইম্পর্টেন্ট, কম ইম্পর্টেন্ট, পার্ট এতে এতটুকুই। আর বাকিটা হচ্ছে কোশ্চেন মডারেশন করে এদিক সেদিক যায়, কি হয় এটা আসলে বলা যায় না। আর কোনো কথা আছে? এনি আদার স্যার। কোশ্চেন বলেন। না স্যার, নাই স্যার। আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা এখানে শেষ করি। আপনাদের মার্কস আমি পরীক্ষার আগে দিয়ে দেওয়ার চেষ্টা করব, মানে পরীক্ষার হলে যাওয়ার আগে পাইলেই হইলো আর কি। তবে মার্কসের উপরে বেসিস করে প্রিপারেশন নিবেন না, প্রিপারেশন নিবেন হচ্ছে সর্বোচ্চ নাম্বার পাওয়ার। আপনার সামনে 60 মার্কস আছে, আপনি চেষ্টা করবেন এইটার সর্বোচ্চটা কিভাবে নিয়ে আসা যায়, এটা হবে আপনার টার্গেট। ঠিক আছে? আপনি এই সিটিতে কত পাইলেন, এখানে কত পাইলেন, এটার উপর ভিত্তি করে কোনো স্ট্র্যাটেজি নেবেন না। ইউ হ্যাভ টু পারফর্ম দ্য বেস্ট অন দোজ 60 মার্কস, এটা হবে আপনার টার্গেট। ঠিক আছে? তো তারপরও পেয়ে যাবেন আশা করি, ইনশাল্লাহ, সমস্যা নাই। তো দোয়া থাকবে আপনাদের জন্য, যেহেতু অনেক লম্বা সময় পাইছেন, আশা করি সবাই ভালো রেজাল্ট করবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমিও তো